ইতিহাসবিদদের একাংশের মতে দেশভাগের পেছনে ভারতীয় বৃহৎ পুঁজি বা বিগ ক্যাপিটালের একটি বড় ভূমিকা ছিল। 1947 সালের দেশভাগ এবং বঙ্গভাগ, এই ঐতিহাসিক ট্র্যাজেডিকে আমরা সাধারণত হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা, রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব এবং ব্রিটিশদের ভাগ করো এবং শাসন করো নীতির পরিণতি হিসেবেই দেখে থাকি। কিন্তু এই মানচিত্র বিভাজনের নেপথ্যে কি অন্য কোনো সমীকরণ কাজ করছিল? ইতিহাসবিদদের একাংশের মতে দেশভাগের পেছনে ভারতীয় বৃহৎ পুঁজি বা বিগ ক্যাপিটালের একটি বড় ভূমিকা ছিল। বিশেষ করে ভারতের অন্যতম প্রধান শিল্পপতি পরিবার মানে বিড়লা ভাইদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিড়লাদের বড় ভাই মানে ঘনশ্যাম দাস বিড়লা, যাকে আমরা জিডি বিড়লা বলে ডাকি, এবং ছোট ভাই ব্রজমোহন বিড়লা মানে বিএম বিড়লা, এই দুজনে মিলে জাতীয় এবং প্রভিন্সিয়াল স্তরে দেশভাগের সপক্ষে এক শক্তিশালী লবিং গড়ে তুলেছিলেন। আজকের ডকুমেন্টারিতে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং আর্কাইভাল নথিপত্র, সর্দার প্যাটেলের ব্যক্তিগত চিঠিপত্র এবং বিখ্যাত ইতিহাসবিদদের গবেষণার সূত্র ধরে বিশ্লেষণ করব। কিভাবে বিড়লা ভাইদের অর্থনৈতিক উদ্বেগ এবং আর্থিক অনুদান 1947 সালের দেশভাগ এবং বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। 1940-এর দশকে অবিভক্ত বাংলা, বিশেষ করে কলকাতা ছিল ভারতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। পাট শিল্প, কয়লা শিল্প এবং চা বাগানের সিংহভাগ ব্যবসা তখন মারোয়ারি ও অন্যান্য অবাঙালি হিন্দু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছিল। বিড়লা পরিবার ছিল এই ব্যবসায়ী গোষ্ঠীর অগ্রণী শক্তি। তবে কলকাতায় এই বিপুল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুললেও বিড়লা ভাইদের মধ্যে একটি গভীর রাজনৈতিক ও সামাজিক উদ্বেগ কাজ করছিল। 1937 সালের পর থেকে বাংলায় ফজলুল হক বা পরবর্তীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকারের শাসনকাল বড় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি তার বেঙ্গল ডিভাইডেড গ্রন্থে দেখিয়েছেন যে কলকাতায় প্রভাবশালী মারোয়ারি ব্যবসায়ীরা বাংলায় একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সরকারের অধীনে নিজেদের পুঁজি ও ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন। সোহরাওয়ার্দী সরকারের কর নীতি এবং শ্রমিক অসন্তোষের প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গি বিড়লা ভাইদের মনে এক আতঙ্কের জন্ম দেয়। তাদের আশঙ্কা ছিল অবিভক্ত বাংলা যদি পাকিস্তানের অংশ হয় বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তবে তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ বা ভারী করের মুখে পড়তে পারে। বিড়লা ভাইদের মধ্যে বড় ভাই জিডি বিড়লা ছিলেন জাতীয় রাজনীতির কাছাকাছি। তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ অনুসারী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান অর্থদাতা ছিলেন। জিডি বিড়লা বুঝতে পেরেছিলেন যে মুসলিম লীগের সাথে ক্ষমতার অংশীদারিত্ব বজায় রেখে একটি অখণ্ড ভারত গঠন করতে গেলে কেন্দ্রে একটি দুর্বল সরকার তৈরি হবে, আর দুর্বল কেন্দ্রীয় সরকার মানেই অর্থনৈতিক নীতিতে অনিশ্চয়তা এবং ব্যবসার জন্য প্রতিকূল পরিবেশ। 1946 সালের ডিসেম্বর মাসে সর্দার প্যাটেলকে লেখা এক চিঠিতে জিডি বিড়লা তার এই দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছিলেন। পাঞ্জাব ও বাংলাকে ভাগ করতেই হবে। একটি দুর্বল কেন্দ্র নিয়ে পুরো ভারতকে একসঙ্গে রাখার চেয়ে একটি শক্তিশালী কেন্দ্র সহ ছোট ভারতকে রক্ষা করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। জিডি বিড়লার লক্ষ্য ছিল এমন একটি স্বাধীন ভারত যেখানে কংগ্রেসের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে এবং একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার দেশের বড় শিল্পপতিদের অনুকূলে অর্থনৈতিক নীতি প্রণয়ন করতে পারবে। বন্ধুরা, দেশ ভাগের এই অর্থনৈতিক ও কর্পোরেট লবিং এর দিকটি নিয়ে সাধারণত মূলধারার ইতিহাসে খুব একটা আলোচনা করা হয় না। ইতিহাসকে গভীর থেকে জানার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি কমেন্ট ও লাইক আমাদের এই ধরনের গবেষণাধর্মী কাজ চালিয়ে যেতে সাহায্য করে। আপনি কি মনে করেন যে কোনো দেশের সীমানা নির্ধারণে রাজনীতির চেয়েও বড় পুঁজির ভূমিকা বেশি প্রভাবশালী ছিল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। আর এমন অজানা ঐতিহাসিক তথ্যচিত্র নিয়মিত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ফিরে যাওয়া যাক মূল ইতিহাসে। জিডি বিড়লা যখন জাতীয় পর্যায়ে এক শক্তিশালী কেন্দ্রের জন্য লবিং করছিলেন, তখন তার ছোট ভাই বিএম বিড়লা কলকাতায় বসে সরাসরি কাজ করছিলেন। 1946 সালের অগাস্ট মাসে কলকাতায় দাঙ্গার পর বিএম বিড়লার উদ্বেগ চরমে পৌঁছায়।
দাঙ্গার ফলে কলকারখানা বন্ধ হয়ে যায় এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়। বিএম বিড়লা বুঝতে পারেন ঢাকা সহ পূর্ব বাংলা মুসলিম লীগের দখলে গেলেও কলকাতাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। তিনি সরাসরি সর্দার প্যাটেলের সাথে পত্র যোগাযোগ শুরু করেন। 1947 সালের 28শে মে বিএম বিড়লা সর্দার প্যাটেলকে লিখেছেন, আমি এটা জেনে আনন্দিত যে বাংলার বিভাজন এখন মেনে নেওয়া হয়েছে, কিন্তু কলকাতার কি হবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কলকাতাকে অবশ্যই ভারতীয় ইউনিয়নের অধীনে থাকতে হবে। এর ঠিক এক সপ্তাহ পর 3রা জুনের দেশভাগ পরিকল্পনা ঘোষিত হওয়ার পর 5ই জুন 1947 সালে বিএম বিড়লা স্বস্তির নিঃশ্বাস ফেলে সর্দার প্যাটেলকে আরেকটি অভিনন্দন পত্র পাঠান। আপনি যে মহান বিজয় অর্জন করেছেন তার জন্য আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাতে এই চিঠি লিখছি। পাঞ্জাব এবং বাংলার বিভাজন আমাদের একটি বড় বিপর্যয় থেকে রক্ষা করেছে। 1947 সালের মাঝামাঝি সময় যখন শরৎচন্দ্র বসু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে একটি অখণ্ড স্বাধীন ও সার্বভৌম বাংলার প্রস্তাব আনলেন, যা স্বাধীন যুক্ত বাংলা মানে ইউনাইটেড বেঙ্গল পরিকল্পনা নামে পরিচিত, তখন বিড়লা ভ্রাতৃদ্বয় এর ঘোর বিরোধিতা করেন এবং এই বিরোধিতার লড়াই কেবল চিঠিপত্র বা লবিং এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর পেছনে ছিল বিপুল অঙ্কের আর্থিক অনুদান বা ফান্ডিং। ইতিহাসবিদ বিদ্যুৎ চক্রবর্তী তার গবেষণায় দেখিয়েছেন যে তৎকালীন বাংলার হিন্দু মহাসভা ও কংগ্রেসের একাংশ যখন বাংলা ভাগের দাবিতে আন্দোলন শুরু করে, তখন সেই ক্যাম্পেইনে বড় ধরনের অর্থায়ন করেছিলেন বিড়লা ভাইরা এবং মারোয়ারি ব্যবসায়ী সম্প্রদায়। জিডি বিড়লা ও বদ্রীদাস গোয়েঙ্কার মতো ব্যবসায়ীরা বঙ্গভঙ্গ আন্দোলনের প্রচারপত্র বিলি, জনসভা আয়োজন এবং সংবাদ মাধ্যমে দেশভাগের পক্ষে জনমত গঠনের জন্য বিপুল পরিমাণে অর্থ প্রদান করেন। বিশেষ করে বিড়লাদের নিজস্ব মালিকানাধীন সংবাদপত্রগুলো নিয়মিত স্বাধীন যুক্ত বাংলার প্রস্তাবকে হিন্দুস্তানের জন্য বিপজ্জনক এবং বাংলাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে চিত্রায়িত করতে থাকে। তারা নিশ্চিত করতে চেয়েছিলেন যেন কোনোভাবেই যুক্ত বাংলার দাবি সফল না হয়, কারণ স্বাধীন যুক্ত বাংলা গঠিত হলে তা ভারতের বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এবং সেখানে কোনো হিন্দু কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক বা সামরিক সুরক্ষা তারা পেতেন না। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, বাংলা বিভক্ত হলো, কলকাতা ভারতের অংশ হিসেবে থেকে গেল। বিড়লা ভাইদের এবং ভারতের বড় পুঁজিপতিদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা পেল। দেশভাগের পর বিড়লা সাম্রাজ্যের দ্রুত বিস্তার ঘটেছিল এবং তারা স্বাধীন ভারতের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপে পরিণত হয়েছিল। কিন্তু এই ভৌগোলিক বিভাজনের জন্য লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছিল, হারাতে হয়েছিল নিজেদের ভিটে মাটি। ইতিহাসের এই গতিপথ নির্ধারণে রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় আবেগের পাশাপাশি পর্দার আড়ালের অর্থনৈতিক লবিং এবং কোটি কোটি টাকার ফান্ডিং কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, বিড়লা ভাইদের এই অজানা অধ্যায় তাই এক বড় উদাহরণ। ইতিহাসের এমনই অজানা এবং গবেষণা ধর্মী অধ্যায় নিয়ে আমাদের পথ চলায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।